নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তের চতুর্থ অধ্যায় অচ্যুতম রাক্ষসম। গল্পটা পড়তে গিয়ে আমার নিজের খুব প্রাসঙ্গিক লাগছে এই কারণে যে রাজাদের চরিত্র অনুযায়ী যে ধরনের অত্যাচার তারা করে থাকেন তার বিরুদ্ধে বারে বারে বিদ্রোহ সংগঠিত হয়েছে এবং সেটা কখনোই বোধহয় খুব সরল পথে হয়নি। রাজনীতিতে এই কলা কৌশলগুলো থাকবেই, সেই জন্যেই রাজনীতি চির পরিবর্তনশীল। তো পরবর্তী অংশ শুরু করি। 11। গভীর রাত্রি। অমাত্য রাক্ষস তার কক্ষে শয্যায় শায়িত, কিন্তু তার চোখে নিদ্রা নেই। কক্ষের একমাত্র প্রদীপটি অনেক আগেই তেলের অভাবে নিভে গিয়েছে, তাই কক্ষটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে। দূরে রাজপ্রাসাদের অন্য মহল থেকে ভেসে আসছে মৃদু সঙ্গীত ও সুরের মূর্ছনা, অর্থাৎ মহারাজ ধনানন্দ এখনও তার রাত্রিকালীন আসরে ইতি টানেননি। অন্যদিকে অমাত্য রাক্ষস চেয়ে আছেন ছাদের অন্ধকারের দিকে। তিনি চিন্তিত, বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত, আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না, কোথাও যেন কিছু ঠিক নেই। আর কেউ টের না পেলেও তিনি টের পাচ্ছেন যে পরিস্থিতি ক্রমশই যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। চাণক্যকে ও চন্দ্রগুপ্তকে কোণঠাসা করা গিয়েছে বটে, কিন্তু তাদের ধরা যায়নি। তাদের গুপ্তচর চক্র আবারও সক্রিয় হয়েছে। ভয় দেখিয়ে এই মুহূর্তে তিনি ছোট ছোট জনপদের রাজাদের মগধের বিরুদ্ধে চন্দ্রগুপ্তর সঙ্গে জোট বাঁধা থেকে আটকাতে পেরেছেন ঠিকই, কিন্তু রাক্ষস জানেন তা সাময়িক মাত্র। এই ছোট ছোট জনপদের রাজারা হল বনের শৃগালের মতো। এরা শক্তিশালী সিংহর পশ্চাদ্ধাবন করে, কিন্তু অপেক্ষায় থাকে সিংহ ও বৃষর যুদ্ধের। যে পক্ষ পরাজিত হয়, সে সিংহ হোক বা বৃষ, তার পতিত শরীরে দংশন করে মাংস ছিঁড়ে খেতে তিল মাত্র বিলম্ব করে না। যদি চন্দ্রগুপ্ত পরাজিত হয় তবে তার রাজ্য দখল নিতে শুরু করবে, আর যদি শেষমেশ মগধ পরাজিত হয় তবে এরা মগধের অঙ্গরাজ্য দখলে নেমে পড়বে। মাৎসর ন্যায় এই দেশের উন্নতি ততদিন সম্ভব নয় যতদিন এই ছোট ছোট জনপদ নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে। সেই কারণেই কি এত কিছু সহ্য করেও মগধকে বাঁচিয়ে রাখার জন্যে সবার বিরুদ্ধে যুদ্ধ করে চলছেন না? কারণ অমাত্য রাক্ষস জানেন যে যতদিন শক্তিশালী মগধের রক্তচক্ষু আছে ততদিনই অন্য রাজারা ভয়ে যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকবে। কিন্তু মগধের পতন হলেই গোটা দেশে ছড়িয়ে যাবে বিশৃঙ্খলা। তাই মগধে থাকতেই হবে, এই দেশের স্বার্থেই থাকতে হবে। নিজের মনেই প্রশ্ন জাগে অমাত্য রাক্ষসের, চাণক্য কি এই সার সত্যটি বুঝতে অক্ষম? অবশ্যই নয়, তিনি সবই বুঝতে পারছেন, তার চেয়ে বেশি ভালোভাবেই বুঝতে পারছেন। কিন্তু তবুও তিনি মগধের পতন ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। নিজের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে তিনি যে গোটা দেশকে অস্থির করে দিচ্ছেন, তাই তো তাকে প্রতিহত করতেই হবে। কিন্তু কিভাবে? এত সন্ধান করেও তো তাকে ধরা যায়নি। যতবারই তার মৃত্যু বা ধরা পড়ার সংবাদ এসেছে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে পরবর্তীতে। চাণক্যর মৃত্যুর সংবাদ ইচ্ছে করে প্রচার করেছে শত্রু শিবির। মগধের সেনাদেরও ধৈর্যচ্যুতি ঘটছে এবার। যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এই কাজে তা রাজকোষে প্রভাব ফেলছে। তাছাড়া মগধ জুড়ে চলতে থাকা এই অব্যাখ্যাত অর্থনৈতিক পতন, অমাত্য রাক্ষস নিশ্চিত
এর পেছনেও নিহিত আছেন স্বয়ং চাণক্য। কোনো এক অদ্ভুত উপায়ে তিনি মগধের অর্থনীতিকে ভেঙে ফেলছেন ধীরে ধীরে। অতএব এই দেশজোড়া সন্ধান কার্য আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আর বড় জোর 1 মাস, তার মধ্যেই কিছু একটা করতে হবে অমাত্য রাক্ষসকে। একটা উপায় আছে, সেটা যদি... চিন্তায় ছেদ পড়ল অমাত্য রাক্ষসের। কেউ তার দ্বারে মৃদু টোকা দিচ্ছে বলে মনে হলো। তিনি কি ভুল শুনলেন? এই সময়ে কে আসবে? কিন্তু তারপরেই আবারও টোকা দিল কেউ। বাইরে থেকে রক্ষীর ভীত কণ্ঠস্বর শোনা গেল, আর্য, আর্য। বাতায়ন দিয়ে বাইরে দৃষ্টি মেলে রাক্ষস বুঝলেন যে ভোর হতে আর বেশি বিলম্ব নেই। খেয়াল করলেন যে মহারাজের রাত্রির আসর কখন যেন শেষ হয়েছে। আর কোনো সঙ্গীতের সুর তিনি শুনতে পাচ্ছেন না। আবারও গোটা রাত্রি তিনি নিদ্রাহীন ব্যয় করেছেন। নিজের জায়গায় উঠে না বসেই তিনি উত্তর দিলেন, কি হয়েছে? বাইরে থেকে প্রহরী উত্তর দিল, একজন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে মহামাত্য। এই সময়ে? কে? লোকটির নাম আপনাকে বলতে বলেছে নিপুণক। আমি তাকে বাধা দিয়েছি আর্য, কিন্তু সে বলছে আপনার সঙ্গে তার জরুরি দরকার। সে জরুরি সংবাদ নিয়ে এসেছে। নিপুণক নামটা শুনে উঠে বসলেন অমাত্য। নিপুণক তার একজন গূঢ় পুরুষ। এই কাজে সে সত্যিই দক্ষ। প্রদীপে তেল ঢেলে 2টি চকমকি ঠুকে তাতে অগ্নি সংযোগ করতে করতে তিনি জিজ্ঞেস করলেন, কি বিষয়ে সংবাদ এনেছে সে? প্রহরী উত্তর দিল, বলল চাণক্যর বিষয়ে। অঙ্গবস্ত্র টেনে নিয়ে তা গায়ের ওপর ফেলতে ফেলতে রাক্ষস বললেন, তাকে অপেক্ষা করতে বলো, আমি এখনই আসছি। বাইরের একটা কক্ষে রাক্ষসের অপেক্ষায় বসেছিল নিপুণক। রাক্ষস প্রবেশ করতেই সে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালো। রাক্ষস সরাসরি প্রশ্ন করলেন, কি সংবাদ এনেছ নিপুণক? মহামাত্য, সংবাদ গুরুতর। বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর এসেছে চন্দ্রগুপ্ত পৌরবরাজ পুরুর কাছে সাহায্যের আবেদন করে দূত মাধ্যমে পত্র পাঠিয়েছে পার্বত্য প্রদেশে। আরও চিন্তিত হলেন অমাত্য রাক্ষস। কণ্ঠে তার প্রতিফলন না করেই বললেন, পুরু? তার সঙ্গে জোট বাঁধতে চায় চন্দ্রগুপ্ত? কিন্তু পুরু কেন তাকে সাহায্য করবেন? তার তো এখন অবসর নেওয়ার আয়ু। ঘাড় নেড়ে নিপুণক বলল, তা আমার জানা নেই। পত্রে কি লেখা আছে তা জানা যায়নি। পত্রবাহক দূতটিকে পার্বত্য প্রদেশ অবধি পৌঁছতে দেওয়া যাবে না, তার আগেই তাকে বন্দি করতে হবে। আবারও ঘাড় নেড়ে নিপুণক জানালো, তা সম্ভব নয় অমাত্য, কারণ এই দূত সাধারণ কেউ নয়, সে চাণক্যর গুপ্তচরদের প্রধান। শোনা কথা অনুযায়ী সেই এতদিন পাটলিপুত্রতে থেকে গুপ্তচর বৃত্তি করত। তার আসল মুখ কেউ কোনোদিন দেখেনি, তার পরিচয় কারুর জানা নেই। শোনা যায় সে ছদ্মবেশ ধরতে এতটাই পটু যে নিজের আসল চেহারা তার নিজের কাছেই বিস্মৃত হয়েছে। নিশ্চিতভাবেই পথ চলাকালীন সে একাধিকবার নিজের রূপ পরিবর্তন করবে। অতএব যাকে কেউ চেনেই না, যার চেহারার বর্ণনা দেওয়াই সম্ভব নয়, তাকে ধরবে কিভাবে? রাক্ষসের মনে পড়ে গেল কয়েক বছর পূর্বের সেই নোংরা ভিক্ষুকটির কথা। তাকে সেই একবারই হাতের মধ্যে পেয়েও হারিয়েছিলেন তিনি। চাণক্যের হাতের অন্যতম সেরা অস্ত্র তার এই গূঢ় পুরুষ। চন্দ্রগুপ্ত এই অচেনা গূঢ় পুরুষ প্রধান। এছাড়াও কে জানে আরও কতগুলো অস্ত্র আছে চাণক্যর হাতে। অতীতের সেই ঘটনার স্মৃতিতে ডুবে গিয়েছিলেন অমাত্য রাক্ষস। নিপুণকের কথায় তিনি বর্তমানে ফিরে এলেন। আমার জন্যে এবার কি আদেশ মহামাত্য? কিছুক্ষণ ভাবলেন অমাত্য রাক্ষস। না, আর বিলম্ব করা যাবে না। পুরুকে কিসের লোভ দেখাচ্ছে চাণক্য তা জানা নেই, কিন্তু
পুরু শক্তিশালী রাজা। অলোক অসেন্দ্র আর্যাবর্ত থেকে ফিরে যাওয়ার পূর্বে অনেকগুলো বিজিত রাজ্যের ক্ষমতা পুরুর হাতে সমর্পণ করে দিয়ে গিয়েছে। অতএব পুরুর ক্ষমতা কম নয়, তার সেনাবলও নেহাতি উড়িয়ে দেওয়ার মতো নয়। পুরু বৃদ্ধ হতে পারেন, কিন্তু তার সেনার নিয়ন্ত্রণ চন্দ্রগুপ্তর হাতে এলে তার ফল হবে মারাত্মক। অতএব এখনই ব্যবস্থা নিতে হবে। অমাত্য রাক্ষস একটি ভূর্জপত্র, কালি ও কলম টেনে নিয়ে নিপুণককে বললেন, অপেক্ষা করো, আমার এই পত্র নিয়ে যেখানে আমি বলছি সেখানে সত্বর যাত্রা করতে হবে তোমায়। মনে রেখো, আমি এখন যা লিখব এই পত্রে, যা বলবো তা অত্যন্ত গোপনীয়। আর সময়ে ব্যয় না করে প্রদীপের আলোয় পত্র লিখতে ব্যস্ত হয়ে পড়লেন অমাত্য রাক্ষস। 12 বিদর্ভ রাজের থেকে পত্রের উত্তর পেয়ে উৎফুল্ল হল চন্দ্রগুপ্ত। অনেক দিন ধরে আশা নিয়ে বসেছিল সে। তার ভরসা ছিল যে আর যাই হোক চিত্তসেন তাকে ফেরাবে না, কারণ বিদর্ভরাজ চিত্তসেন একসময়ে তার সহপাঠী ও মিত্র ছিল তক্ষশিলায়। তাদের মধ্যে সেই সময় থেকেই সুসম্পর্ক ছিল। চিত্তসেনের পিতা তৎকালীন রাজা ভীমসেন তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন সুদূর গান্ধারে তক্ষশিলার সেরা শিক্ষকদের থেকে শিক্ষালাভ করতে। চিত্তসেন রাজকুমার হলেও অন্যান্য রাজকুমারদের মতো দাম্ভিক ছিল না, বরং রাজপাঠের শিক্ষার চেয়ে তার মন কাব্যচর্চায় বেশি উৎসাহী ছিল। তাই বোধহয় খুব সহজে অন্য ছাত্রদের সঙ্গে মিশে গিয়েছিল সে। চন্দ্রগুপ্তর সঙ্গেও সেই সময়ই তার বন্ধুত্ব। পিতা বৃদ্ধ বয়সে সিংহাসন ত্যাগ দেওয়ায় বর্তমানে চিত্তসেন বিদর্ভ রাজ্যের রাজা। সে শান্তিপ্রিয় রাজা। ছোটবেলার ভালোবাসা সে আজও ভুলে যায়নি। তার দরবারে কবিদের নিত্য আনাগোনা। চন্দ্রগুপ্ত প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেই যাবে বিদর্ভে, কিন্তু আসন্ন যুদ্ধের প্রস্তুতি তাকে নিতে হচ্ছে। সেনাদের একত্রিত করতে হবে এইবার। মগধের সৈনিকরা হাল ছেড়ে দিয়েছে। অমাত্য রাক্ষসের আদেশ এখনও বহাল থাকলেও সৈনিকরা ক্লান্ত। তাই চন্দ্রগুপ্তর কাছে এটাই সুযোগ পুনরায় শক্তি একত্রিত করার। অতএব সে আচার্য চাণক্যকে পত্র লিখে অনুরোধ করল যেন তার প্রতিনিধি হয়ে আচার্য বিদর্ভ যাত্রা করেন। তার সুরক্ষার জন্য সঙ্গে আর এক শিষ্য শশাঙ্ক যাবে। চাণক্য সে সময়ে বিদর্ভ রাজ্য থেকে প্রায় 10 দিন দূরত্বে অবস্থান করছিলেন। এইটুকু পথ চাণক্য একাই যাত্রা করার পক্ষপাতী ছিলেন, কিন্তু শশাঙ্ক তার আপত্তি কানে তুলল না। পূর্ব নির্ধারিত তিথিতে সে চাণক্যর সঙ্গে যাত্রা করল। 9ম দিনের যাত্রা শেষে তারা গোদাবরী নদীর তীরে বিশ্রাম নিতে দাঁড়ালো। পরের দিনই তারা রাজধানীতে প্রবেশ করবে। শশাঙ্ক তার গুরুর সম্মুখে কিছু ফল এবং একটা কদলীপত্রে এনে রাখল। নিজেও কিছু ফল নিয়ে মুখোমুখি বসল। কোমর থেকে একটা ছুরি বের করে ফল কাটতে কাটতে চাণক্যকে প্রশ্ন করল, আচ্ছা আচার্য, মগধ জয় করার পর কি হবে? আমরা সবাই আনন্দে উৎসব করব বাকি জীবন? চাণক্য মৃদু হাসলেন তার শিষ্যর এই বালখিল্য কথায়। চাণক্য লক্ষ্য করেছেন তার শিষ্যদের মধ্যে শশাঙ্ক সবচেয়ে সরল। এত কিছুর পরেও বালক সুলভ সারল্য তার মধ্যে থেকে এখনও সম্পূর্ণ হারিয়ে যায়নি। মুখে কোনোদিন স্বীকার না করলেও চাণক্য তার 6 শিষ্যকেই বড় স্নেহের চোখে দেখেন। তিনি শশাঙ্কর কথায় উত্তর দিলেন, তাহলে যে আমরাও কয়েক বর্ষের মধ্যেই নন্দ হয়ে যাব হে শশাঙ্ক। যেমন রাজা ধনানন্দ উৎসব আর আমোদেই ডুবে বসে রয়েছেন আজীবন। তাহলে আমরা কি করব আচার্য? সিংহাসন জয় করার থেকেও কঠিন কাজ কি জানো? সিংহাসন ধরে রাখা। কিন্তু আচার্য, এত বড় দেশ আমাদের এই আর্যাবর্ত, কিভাবে তা একসঙ্গে জুড়ে রাখব? এ কি সম্ভব? একজন রাজার পক্ষে কখনোই সম্ভব নয়। চন্দ্রগুপ্তর একার পক্ষেও সম্ভব নয়। আর তাই তো তোমরা আছো। তুমি, জীবসিদ্ধি, পুরুষ দত্ত, অক্ষয়, আদিত্য, তোমরাই হবে গোটা আর্যাবর্তর বিভিন্ন অংশের শাসক। চন্দ্রগুপ্ত থাকবে জনসমক্ষে, পালন করবে রাজধর্মের গুরু দায়িত্ব।
কিন্তু বাস্তবে লোকচক্ষুর আড়াল থেকে দেশের শাসনভার সামলাবে তোমরা। আর্যাবর্তর সম্রাট হবে একজন, কিন্তু তার শাসক থাকবে 6 জন। শশাঙ্ক কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু জীবসিদ্ধি তো বলে তার রাজনীতিতে কোনো আগ্রহ নেই। সত্যি বলতে আমারও নেই। চাণক্য এক টুকরো ফল তুলে নিয়ে বললেন, জীবসিদ্ধির ভূমিকা সাম্রাজ্যের জন্য হবে অপরিহার্য। তাকেই গড়ে তুলতে হবে একান্নবর্তী আর্যাবর্তর গুপ্তচর চক্র। তাকেই হতে হবে চন্দ্রগুপ্তর চক্ষু কর্ণ। তোমরা হবে তার বাহু। যাক সে কথা শশাঙ্ক, মগধ লাভ করতে এখনো আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। কিন্তু তুমি কি বলছিলে নিজের কথা? তোমার দাবি কি এই জীবন থেকে বৎস? শশাঙ্ক নির্দ্বিধায় বলল, আমি তো সাধারণ জীবন চাই, স্ত্রী কন্যা নিয়ে সুখী গৃহস্থ জীবন। সবাই পুত্র কামনা করে, আমি কিন্তু কন্যা সন্তান কামনা করি। আমার কন্যা হবে, তাকে বড় হতে দেখব, সময় মতো তাকে বিবাহ দিয়ে স্বামীর হাতে সমর্পণ করব। ব্যাস এইটুকু। এই কথাগুলো অন্য কেউ হলে গুরুর সামনে এমন অকপটে স্বীকার করত না, কিন্তু শশাঙ্কর মনে এত ভাবনা নেই। নিজের মনেই হাসলেন চাণক্য। তার এখন ভাবতে অবাক লাগে, তার শিষ্যর মতোই তিনিও একসময় সাধারণ সুখের গৃহস্থ জীবনের কামনা করেছিলেন। তা অতি অল্প সময়ের জন্যে হলেও করেছিলেন। এক নারী তার হৃদয়ে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। মনে হয় যেন সে কোনো এক অন্য জন্মের কথা। আর সেই নারী সুভাষিনী, সে জীবনের মায়া কাটিয়েছে তারই শোকে। হায় সুভাষিনী, যে না পাওয়ার বেদনা তুমি বুকে নিয়ে মৃত্যুকে বেছে নিলে, সেই একই বেদনা বুকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। এই আমার অভিশাপ, এই আমার প্রায়শ্চিত্ত। কিভাবে দাঁড়াবেন তিনি গিয়ে আচার্য ভদ্রভট্টর সামনে? তার চোখে চোখ রাখতে পারবেন তিনি কোনোদিন? একমাত্র তিনিই বোধহয় উপলব্ধি করতে পারেন তার শিষ্য বিষ্ণুগুপ্তর মনের গভীরে লুকিয়ে রাখা সেই বেদনা। তাই তো কোনো দিন তিনি ভুলেও কখনো কোনো পত্রে উল্লেখ করেন না সুভাষিনীর। তারা দুজনেই সজ্ঞানে এড়িয়ে যান ওই নামটা। কিন্তু নাম না নিলেই কি সব কিছু থেকে বিস্মৃত হওয়া যায়? একদিন, এক মুহূর্তের জন্যেও কি চাণক্য ভুলতে পেরেছেন তার বিষ্ণুপ্রিয়াকে? চাণক্য টের পেলেন তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। দ্রুত উঠে দাঁড়ালেন তিনি। তাকে উঠে দাঁড়াতে দেখে শশাঙ্ক বলে উঠল, আরে আরে, উঠছেন কেন আচার্য? কিছুই তো আহার করলেন না। চাণক্য উত্তর দিলেন, খিদে নেই শশাঙ্ক, তুমি আহার করে নাও। আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। 13 বিদর্ভের দুর্গে নিজেদের ছদ্ম নামে পরিচয় দিতেই সিংহদ্বার খুলে গেল চাণক্য ও শশাঙ্কর জন্যে। কোন ছদ্ম নাম তারা গ্রহণ করেছেন তা পূর্বেই জানিয়ে রাখা ছিল চিত্তসেনকে। সেই অনুযায়ী প্রধান দ্বারের রক্ষীদের নির্দেশ দেওয়াই ছিল যে দুজন ব্যক্তি দ্বারে এসে এই দুটি নাম বললেই যেন তাদের প্রবেশ অনুমতি দেওয়া হয়। দুর্গটি খুব প্রাচীন নয়। চিত্তসেনের পিতা এই দুর্গ গড়েছিলেন তার রাজত্বকালের গোড়ার দিকে। দুর্গটি সুবিশাল না হলেও সুরক্ষিত বটে। এই দুর্গে চাণক্য পূর্বেও এসেছেন। প্রথম এসেছিলেন বহু বছর আগে তক্ষশিলার শিক্ষক হিসেবে এক তর্কসভার আমন্ত্রিত প্রধান অতিথি হয়ে। পরবর্তীকালে চন্দ্রগুপ্তর সঙ্গে আরও 2 বার এসেছেন। অমাত্য মিহিরায়ণ তাদের অভ্যর্থনা করে দুজনকে তাদের কক্ষে পৌঁছে দিলেন। বললেন, মহারাজ চিত্তসেন একটি জরুরি সভায় গিয়েছেন বলে তিনি নিজে আপনাদের অভ্যর্থনা করতে আসতে পারলেন না। আপনাদের সঙ্গে আজ সন্ধ্যার পরেই তিনি সাক্ষাৎ করবেন। আপনারা ততক্ষণ বিশ্রাম নিন। চাণক্য নিজের আসনে উপবিষ্ট হয়ে প্রশ্ন করলেন, মহারাজ কোথায় গিয়েছেন? প্রতিবেশী রাজ্য নলপুরে। সে কি? একটু পূর্বেই সৈনিক যে বলল মহারাজ দুর্গেই আছেন। মুহূর্তের জন্যে মন্ত্রীর মুখে ফুটে ওঠা কালো মেঘ চোখ এড়াল না চাণক্যর। মিহিরায়ণ দ্রুত সামলে নিয়ে বললেন, প্রহরীরা কি আর রাজার গতিবিধির খবর রাখে আচার্য? ভুল বলেছে সে।
আপনারা বিশ্রাম করুন। বেশ বেশ, ধন্যবাদ আর্য। মিহিরায়ণ বিদায় নিলেন তাদের প্রণাম জানিয়ে। শশাঙ্ক ততক্ষণে সোনার থালায় সাজানো সুস্বাদু খাবারে মনোনিবেশ করেছে। মিহিরায়ণকে দ্বার অবধি এগিয়ে দিতে গিয়ে চাণক্য দ্রুত বাইরের বারান্দায় একবার চোখ বুলিয়ে নিলেন। দ্বার বন্ধ করে কক্ষের বাতায়ন দিয়ে বাইরে দেখলেন। তাদের দুজনকে পাশাপাশি দুটো কক্ষ দেওয়া হয়েছে। তারা এখন আছেন চতুর্থ তলে। বাতায়ন দিয়ে নিচে তাকাতে প্রাঙ্গণে আরও কয়েকজন সশস্ত্র প্রহরী চোখে পড়ল। শশাঙ্ক জিজ্ঞেস করল, আচার্য, আপনি একটু পূর্বে অমাত্যকে হঠাৎ বললেন কেন যে কোনো এক প্রহরী বলেছে চিত্তসেন এখানেই আছে? আমাদের সঙ্গে তো কোনো প্রহরীর আলাপ হয়নি। চাণক্য বাতায়ন থেকে সরে এসে নিজের আসনে আবার উপবিষ্ট হলেন। শশাঙ্কর কথার উত্তর দিলেন না। শশাঙ্ক ভাবল যে আচার্য নিশ্চয়ই ক্লান্ত, তাই উঠে দাঁড়িয়ে বলল, আপনি বিশ্রাম নিন, আমি আমার কক্ষে যাই তবে এখন। চাণক্য হাত তুলে তাকে দাঁড়াতে ইঙ্গিত করলেন। বললেন, উপবিষ্ট হও শশাঙ্ক, আমার কথা মন দিয়ে শোনো আর প্রস্তুত হও। প্রস্তুত কিসের জন্যে? চাণক্যর ললাটে গভীর ভ্রুকুটি দেখা দিয়েছে। তিনি গম্ভীর মুখে বললেন, আমি অন্য রাজাদের সমর্থন পেতে এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে আমি অসতর্ক হয়ে গিয়েছে। আমার এই ভুল আমাদের সর্বনাশ ডেকে আনতে চলেছে। শশাঙ্ক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সর্বনাশ কেন আচার্য, কি হয়েছে? আমরা ফাঁদে পা দিয়েছি শশাঙ্ক। আমার অনেক পূর্বেই সন্দেহ হওয়া উচিত ছিল। কি বলছেন আপনি আচার্য? চাণক্য শান্ত স্বরে বললেন, এই দুর্গে আমি পূর্বেও এসেছি। প্রতিবারই আমাদের রাখা হয়েছে প্রধান অতিথিশালায়, যেটা অন্য মহলের দ্বিতলে অবস্থিত। আজকে আমাদের সেখানে না নিয়ে গিয়ে এখানে আনতেই আমার মনে প্রথম প্রশ্ন জাগে, প্রধান অতিথিশালায় কেন আমাদের রাখা হলো না? তবে কি প্রধান অতিথিশালা ইতিমধ্যে অধিকৃত? তাই যদি হয় তবে কে সেই ব্যক্তি যাকে প্রধান অতিথিশালায় রেখে আমাদের অন্যত্র রাখা হলো? অর্থাৎ সে আমাদের চেয়েও গুরুত্বপূর্ণ কেউ। কে কে রয়েছে প্রধান অতিথিশালায়? উত্তর না দিয়ে চাণক্য বলে চলেন, দ্বিতীয়ত চিত্তসেনের অনুপস্থিতি, সেটাও অর্থপূর্ণ। আমাদের আগমনের সংবাদ পূর্বেই তাকে জানানো হয়েছে, তবে কি এমন প্রয়োজনে তাকে আজকে অনুপস্থিত থাকতে হলো? সন্দেহ হতে আমি ইচ্ছে করেই মিথ্যে কথাটা বললাম মন্ত্রী মিহিরায়ণকে। জানতাম তিনি যদি মিথ্যে বলে থাকেন তবে এক মুহূর্তের জন্য হলেও তা তিনি মুখের অভিব্যক্তিতে প্রকাশ করে ফেলবেন, আর তিনি ঠিক তাই করলেন, যার ফলে আমি নিশ্চিত যে চিত্তসেন এখানেই আছে। কিন্তু তিনি আমাদের অযথা মিথ্যা বলবেন কেন? কারণ চিত্তসেন আমাদের মুখোমুখি হতে চায় না। আমাদের চোখে চোখ রেখে দাঁড়ানোর সৎ সাহস তার নেই। সে চন্দ্রগুপ্তর মিত্রতার সুযোগ নিয়ে আমাদের আমন্ত্রণ জানিয়েছে একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে। আপনি আপনি বলতে চাইছেন চিত্তসেন আমাদের সঙ্গে? হ্যাঁ শশাঙ্ক, সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই দুর্গে আমরা অতিথি নই শশাঙ্ক, আমরা এখানে বন্দী। বাইরে বারান্দায় অন্তত 4 জন সশস্ত্র প্রহরী রয়েছে। তাদের দৃষ্টি শরীরী ভাষা পড়তে জানলে তুমিও বুঝবে যে তারা অতিথিদের সুরক্ষা দিতে নেই, তারা রয়েছে বন্দীদের ওপর নজর রাখতে। নিচে প্রাঙ্গণে আরও কিছু সৈনিক সতর্ক দৃষ্টি রেখে চলেছে আমাদের 2টি কক্ষের ওপর। আমাদের এই চতুর্থ তলে রাখার কারণ যাতে আমরা বাতায়ন দিয়ে পলায়ন করতে না পারি। শশাঙ্ক হাতে ধরা আপেলটি রাগে চেপে দুমড়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি ওই ভীরু নীচ বিশ্বাসঘাতক চিত্তসেনকে হত্যা করব, নিজের হাতে ওর গলা টিপে মারব। চাণক্য হাত তুলে শিষ্যকে বললেন, শান্ত হও শশাঙ্ক, বিপদকালে ক্রোধ মানুষকে বুদ্ধিভ্রষ্ট করে। এখনও সুযোগ আছে,
আমি যা যা করব তোমায় শুধু আমায় সমর্থন করে যেতে হবে। কি পরিকল্পনা আপনার আচার্য? চতুরঙ্গর এই খেলায় একটা প্রায় অসম্ভব দান খেলতে চলেছি আমি শশাঙ্ক। আমাদের জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নিজের মনেই কথাটা বললেন চাণক্য। শশাঙ্ক জিজ্ঞেস করল, অতিথিশালায় কে আছে আচার্য? মগধের কেউ? এবং সেই ব্যক্তি পদমর্যাদায় অতি শক্তিশালী কেউ, হয় ধনানন্দ অথবা না, ধনানন্দ হবে না। এই মুহূর্তে রাজধানী পাটলিপুত্র থেকে রাজা বেরোবে না, আর বেরোলেও সে সংবাদ চাপা থাকত না, কারণ আমোদপ্রিয় ধনানন্দ কয়েকশো দাস দাসী নর্তকী ইত্যাদি ছাড়া কোথাও যেতে অভ্যস্ত নয়। তবে তবে কে? সেই ব্যক্তি যে আমাদের জন্যে এই ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, তার সঙ্গে মুখোমুখি হওয়ার সময় এসেছে। উঠে দাঁড়ালেন চাণক্য। কক্ষের একটি মেঝের ওপর রাখা একখণ্ড ভূর্জপত্র ও কলম তুলে দ্রুত কিছু লিখলেন। চাণক্য দ্বার খুলে বেরিয়ে একজন প্রহরীকে কাগজটি দিয়ে তার কানে কানে কিছু একটা বললেন। তার কথা শুনে প্রহরী কিছুক্ষণ বজ্রাহতর মতো দাঁড়িয়ে রইল। তারপর কোনো কথা না বলে ভূর্জপত্রটি নিয়ে চলে গেল। চাণক্য নিজের জায়গায় ফিরে এসে শান্ত ভঙ্গিতে পদ্মাসনে বসলেন। কোনো কথা না বলে চোখ বুজে ধ্যানস্থ হলেন। বেশিক্ষণ তাদের অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ বাদেই দ্বার খুলে গেল। যদিও শশাঙ্ক ভালোভাবেই অনুধাবন করতে পারছিল যে তৃতীয় অতিথিটি কে, তবুও কক্ষের খোলা দ্বারে দাঁড়ানো সেই ব্যক্তিকে দেখে ঢোক গিলল। ধীর পদক্ষেপে কক্ষে পা রাখলেন প্রধান আমাত্য রাক্ষস। 14। চাণক্য চোখ খুলে সামনে অমাত্য রাক্ষসকে দেখে মৃদু হাসলেন। উঠে দাঁড়িয়ে 2 হাত জোড় করে বললেন, প্রণাম অমাত্য কাত্যায়ন। রাক্ষসের মুখে হাসি দেখা গেল না, কিন্তু তিনিও একই ভঙ্গিতে প্রতি নমস্কার জানালেন। প্রণাম আচার্য চাণক্য। কৌটিল্য আর রাক্ষস উভয়েই কিছুক্ষণ কোনো কথা বললেন না, একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা করলেন। তারপর চাণক্য বললেন, অনেক কাল পর আপনার সঙ্গে সাক্ষাৎ হলো আর্য। পরিচয় করিয়ে দিই, এ আমার শিষ্য শশাঙ্ক। শশাঙ্কর অপ্রতিভ ভঙ্গি তখনও কাটেনি। সে কুণ্ঠিত ভঙ্গিতে নমস্কার জানালো। শশাঙ্কর কোমরে তরবারি আছে আর রাক্ষস নিরস্ত্র, কিন্তু রাক্ষসকে বিন্দুমাত্র বিচলিত মনে হলো না। তার দিকে একবার দেখে নিয়ে মৃদু ঘাড় নেড়ে পুনরায় চাণক্যর দিকে চাইলেন, যেন তার অস্তিত্বর কোনো গুরুত্বই নেই রাক্ষসের কাছে। বললেন, প্রথমে আমাকে বলুন আচার্য, আপনি কি করে জানলেন যে আমি এখানে উপস্থিত? সরাসরি আমায় উদ্দেশ করে লেখা আপনার পত্র পেয়ে আমি বিস্মিত হয়েছি বই কি। আমি নিশ্চিত করেছিলাম যেন আমাদের উপস্থিতি গোপন থাকে। তবে কিভাবে অনুমান করলেন আপনি এটা? অনুমান নয় অমাত্য, আপনারই মতো একটি সক্রিয় গুপ্তচর চক্র যে আমারও আছে তা নিশ্চয়ই আপনার অজ্ঞাত নয়। তারা অনেক পূর্বেই আমায় আপনার বিষয়ে সাবধান করেছিল। আপনি আর বিদর্ভরাজ মিলে যে এই পরিকল্পনা করছেন তা আমার অজ্ঞাত ছিল না। চাণক্য বড় সহজেই মিথ্যা সাজিয়ে বলতে পারেন তা শশাঙ্ক পূর্বেই প্রত্যক্ষ করেছে। আচার্য চাইছেন রাক্ষসকে বিভ্রান্ত করতে, তার মনে সংশয় সৃষ্টি করতে। রাক্ষস জানেন যে পরিস্থিতি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। চাণক্য তার সেই নিশ্চয়তার জায়গায় মানসিকভাবে আঘাত করতে চাইছেন। অমাত্য রাক্ষসের মনে এই ধারণা ঢুকিয়ে দিতে চাইছেন যে আসলে পরিস্থিতি তার নয়, বরং চাণক্যর নিয়ন্ত্রণে। রাক্ষস ঘাড় নেড়ে বললেন, ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করতে পারলাম না আচার্য। এখানে আমার উপস্থিতির কথা স্বয়ং মহারাজ নন্দও জানেন না। আপনার পক্ষে তা পূর্বেই জানা প্রায় অসম্ভব। তবে যদি তর্কের হেতু ধরেও নিই যে আপনি পূর্বেই আমার পরিকল্পনার আভাস পেয়েছিলেন, সেক্ষেত্রে বলবো আপনি এখানে উপস্থিত হয়ে বড় ভুল করেছেন আচার্য।
এই মুহূর্তে আমি আপনাকে বন্দি করলাম। বন্দি তো আমরা এই নগরের দ্বার দিয়ে প্রবেশ করার মুহূর্ত থেকেই হয়েছি অমাত্য। এত তাড়া কিসের? আমি এখানে এসেছি আপনার সঙ্গে আলোচনা করতে। আমাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়াটা খুবই দরকার ছিল। তাই আসুন আমরা দুজন মুখোমুখি উপবিষ্ট হই এবং দেশের পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় লিপ্ত হই। ব্রাহ্মণ হিসেবে এটাই কি আমাদের কর্তব্য নয়? রাক্ষসের উত্তরের অপেক্ষা না করেই চাণক্য পুনরায় নিজের আসনে ফিরলেন। কিছুক্ষণ চিন্তা করে অমাত্য রাক্ষসও তার মুখোমুখি আসন গ্রহণ করলেন। শশাঙ্ক ভেবে পেল না কি করতে চলেছেন আচার্য চাণক্য। চাণক্যর কথায় রাক্ষস বিশ্বাস করেননি তা স্পষ্ট। তবে কি আলোচনা তিনি করবেন রাক্ষসের সঙ্গে? রাক্ষস আসন গ্রহণ করতে চাণক্য প্রশ্ন করলেন, মগধের পরিস্থিতি কেমন বুঝছেন অমাত্য? মগধ বরাবরই শক্তিশালী ছিল, আছে এবং থাকবে আচার্য। তার সীমান্তর কিছু ছোট ছোট জনপদ দখল করে তার বিন্দুমাত্র শক্তিক্ষয় হয়নি তা আপনিও জানেন। আর এইবার মগধের সবথেকে বড় শত্রু যখন ধরা পড়েই গিয়েছে, তখন সেই হারানো সীমান্ত অঞ্চলগুলোও উদ্ধার করে নেওয়া যাবে। এইবার আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না অমাত্য। সত্যিটা হলো মগধের অবস্থা শোচনীয়। আপনার সৈনিকরা ক্লান্ত, বিরক্ত। আপনাদের রাজ্যবাসী, প্রতিটি সাধারণ নাগরিক রাজার উপর ক্ষুব্ধ। স্থানে স্থানে বিদ্রোহ চলছে এবং দিনে দিনে তা আরও বাড়বে। তাছাড়া এই মুহূর্তে মগধের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আপনি বিদ্রোহ, সৈনিকের ক্ষোভ, মাৎসন্যায় হয়তো বলপূর্বক দমন করলেও করতে পারেন, কিন্তু অর্থনৈতিক এই সংকটের উত্তর আপনার কাছেও নেই। আপনি চেষ্টা করেও তা প্রতিরোধ করতে পারবেন না। অমাত্য রাক্ষস কিছুক্ষণ চোখ কুঁচকে চাণক্যর দিকে চেয়ে থেকে বললেন, তাহলে আমার ধারণাই ঠিক ছিল। এই অর্থনৈতিক সংকট আপনারই সৃষ্টি করা। অর্থশাস্ত্রের পণ্ডিত মহামতি চাণক্যর থেকে এরকম কিছুই প্রত্যাশিত ছিল। আপনি এই আঘাতের সম্বন্ধে অবগত হলেও তা প্রতিরোধের উপায় আপনার জ্ঞাত নয় অমাত্য। তাই আমার মনে হয় আমার পরামর্শ আপনার শোনা উচিত। দেশের সবথেকে বড় শত্রুর সঙ্গে পরামর্শ করার প্রয়োজন আমি বোধ করছি না আচার্য। আমি জানি না এইসব বলে আপনি ঠিক কী প্রমাণ করতে চাইছেন। এই মুহূর্তে এটাই সত্যি যে আপনি পরাজিত হয়েছেন। আপনি আমার হাতে বন্দী। চাণক্য মৃদু হেসে বললেন, তাই কি? সত্যিই কি আমি পরাজিত? আমার তা মনে হয় না। সে কথা থাক। আপাতত আমি এই আলোচনা থেকে আপনাকে এটাই বোঝাতে চাইছি যা ইতিমধ্যে আপনি নিজেও জানেন। আমি নিশ্চিত আপনি ইদানিংকালে নিজের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছেন সত্যটা। কোন সত্যের কথা বলছেন আচার্য? সত্য এটাই যে মগধের পতন অবশ্যম্ভাবী। আজ নয়তো কাল নন্দর পতন হবেই। তার জন্যে যতটা না চাণক্য দায়ী থাকবে, তার থেকে অনেক বেশি দায় নন্দর। বহু বছর ধরে ধীরে ধীরে সে এই দেশের রক্তক্ষরণ করে চলেছে। আজ যা ঘটছে সেটা তারই ফল। আপনি বহু দিন ধরে একটি ডুবন্ত তরীকে ভাসিয়ে রাখার প্রচেষ্টা করে চলেছেন কাত্যায়ন, কিন্তু আপনার সেই তরীর মাঝি নিজেই যে বহু কাল পূর্বে হাল ছেড়ে দিয়েছে। চেয়ে দেখুন অমাত্য, চারিদিকে ছিদ্র হয়েছে আপনার তরীতে, সেগুলো দিয়ে জল প্রবেশ করছে আপনার নৌকায়। রাক্ষস অবিচলিত কণ্ঠে উত্তর দিলেন, সেই ছিদ্রর মধ্যে একটা অন্তত আজকেই মেরামত হয়ে গিয়েছে। মগধের সব থেকে বড় শত্রুর সঙ্গে মগধের হিত আলোচনা করতে আমি বিন্দুমাত্র ইচ্ছুক না আচার্য। মগধের সব থেকে বড় শত্রু কে? অমাত্য কাত্যায়ন? আমি চন্দ্রগুপ্ত? না অমাত্য না, মগধের সব থেকে বড় শত্রু মহারাজ ধনানন্দ। আপনি বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি, আপনি সবই জানেন। নিজের তরী ডুবতে থাকলে বুদ্ধিমান ব্যক্তি অন্য তরীতে চড়ে। আপনি কি বলতে চাইছেন আচার্য চাণক্য?
আমি বলতে চাইছি যে আপনি এইবার অধর্মের পক্ষ ত্যাগ করে ধর্মের পক্ষ নিন। আপনি আমাদের পক্ষে আসুন অমাত্য। আপনাকে আমরা বন্ধু ও সহযোদ্ধা হিসেবে কামনা করি। শশাঙ্কের ওপর এই মুহূর্তে বিনা মেঘে বজ্রপাত হলেও বোধহয় এতটা বিস্মিত হতো না যতটা সে চাণক্যর এই প্রস্তাব শুনে হয়েছে। সে নিশ্চিত অমাত্য রাক্ষসও বিস্মিত হয়েছেন, কিন্তু তার মুখে কোনো বিকার দেখা গেল না। কিছুক্ষণ চুপ থেকে অমাত্য রাক্ষস বললেন, আপনি আমায় হাসালেন আচার্য। এই এই আপনার পরিকল্পনা? এই আপনার নিজেকে রক্ষা করার অন্তিম প্রচেষ্টাটা বড্ড দুর্বল হয়ে গেল নাকি? আমি বলতে বাধ্য হচ্ছি আচার্য, আমি হতাশ হলাম। আমি আপনার মতো প্রতিপক্ষর থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করেছিলাম আচার্য। এই আলোচনার যে কোনো প্রয়োজন বা পরিণতি নেই তা আমি আগেই জানতাম। চাণক্য মৃদু হেসে উত্তর দিলেন, কিন্তু তবুও আপনি এখানে আমার সামনে এখনো বসে আছেন কাত্যায়ন, কারণ আপনি জানেন যে আমার প্রতিটি কথা সত্য। আপনি আমায় রাজদ্রোহ করতে বলছেন আচার্য? আপনি জানেন এই কথাটা বলার জন্যে আমি এই মুহূর্তে বাইরে দাঁড়ানো সৈনিকদের আদেশ দিয়ে আপনাকে হত্যা করতে পারি। এই মুহূর্তে আপনাকে হত্যা করা থেকে বিরত থাকার কোনো কারণ আছে কি আচার্য? চাণক্য দৃঢ় কণ্ঠে বললেন, একদম নয়। আমাকে হত্যা না করার কোনো কারণ নেই অমাত্য। আপনার আদেশে সৈনিকরা আমায় হত্যা করবে ঠিকই, কিন্তু তার পূর্বেই এই যে শশাঙ্ক, সে আপনাকে হত্যা করবে। অমাত্য কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্যর সঙ্গে বললেন, তো আপনি কি মনে করেন আমি মৃত্যুকে ভয় পাই? আমি জানি আপনি নিজের মৃত্যু নিয়ে চিন্তিত নন অমাত্য। নিজের মৃত্যু নিয়ে আমারও কোনো ভীতি নেই। তাই তো জেনে শুনেও আমি এখানে আপনার কাছে এসেছি এই আলোচনা করতে। কিন্তু একটা বিষয়ে ভেবে দেখবেন অমাত্য কাত্যায়ন, আমার মৃত্যুর পরেও কিন্তু চন্দ্রগুপ্ত থেকে যাবে। সে আমার সুযোগ্য শিষ্য। সে মগধের ওপর আক্রমণ চালিয়েই যাবে। আর এই মুহূর্তে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আমায় ছাড়াও সে পূর্ব পরিকল্পিত পথ অনুসরণ করে ঠিকই মগধ অধিকার করবে। আমার সে বিষয়ে সন্দেহ আছে আচার্য। আমার ধারণা আপনি নিজের শিষ্যের প্রতি একটু বেশিই আস্থা রাখছেন। চাণক্য দুহাত মেলে ধরে বললেন, হয়তো তাই। হয়তো আমার পরামর্শ ছাড়া আমার রাজা চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন অধিকার করতে সক্ষম হবে না। আবার সে হতেও পারে, সম্ভাবনা থেকেই যায়। কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার রাজা ধনানন্দ যে কোনোভাবেই মগধের সিংহাসন রক্ষা করতে পারবে না তা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। রাক্ষস আবার বললেন, আপনাকে হত্যা করার প্রয়োজন আমার নেই। সৈনিকদের বললে তারা আপনাকে এখনই বন্দি করবে। বন্দি করে কি করবেন অমাত্য? কতজন সৈনিক আছে আপনার? 50, 100? নিশ্চয়ই তার বেশি নয়, কারণ এর চেয়ে বেশি সংখ্যক সৈনিক নিয়ে আপনি গোপনে এখানে আসতে পারতেন না। সঙ্গে যদি বিদর্ভর সেনাও ধরি তাও কত হবে অমাত্য? জেনে রাখুন, এই গোটা রাজ্য ঘিরে রেখেছে চন্দ্রগুপ্তর 30,000 সেনা। আপনি আমায় বন্দি করতে পারবেন ঠিকই, কিন্তু বিদর্ভর সীমানা আপনি অতিক্রম করতে পারবেন না। আপনার কি আমাকে এতটাই নির্বোধ মনে হয় যে আমি ব্যবস্থা না নিয়েই জেনে শুনে শত্রুর ফাঁদে পা দেব? আরও একটি মিথ্যা মনে মনেই ভাবল শশাঙ্ক। এইবার কি বিশ্বাস করলেন রাক্ষস? আজ এই পর্যন্তই। শেষ অংশটুকু আর একটু না হয় রসিয়ে রসিয়ে উপভোগ করা যাক। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।